ওয়েভ মোশন পার্ট 2। আজকে আমরা প্রথমেই আলোচনা করব প্রোগ্রামী তরঙ্গ বা চল তরঙ্গ, বা বলতে পারো প্রোগ্রেসিভ ওয়েভ। কাকে বলা হয় চল তরঙ্গ বা প্রোগ্রামী তরঙ্গ? যে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। খুব সিম্পল কথা, the wave that can propagate through a medium from one place to another is known as progressive wave. এখন যদি একটা প্রোগ্রেসিভ ওয়েভের কথা ভাবি, ইন জেনারেল আমরা বলতে পারি সব ওয়েভই প্রায় প্রোগ্রেসিভ ওয়েভ হয়ে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, কিছু স্পেশাল কেস ছাড়া। আমরা পরবর্তীকালে আলোচনা করব একটা ওয়েভ, স্টেশনারি ওয়েভ বা স্থানু তরঙ্গ। সেখানে আমার ওয়েভটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে না। তো যাই হোক, আমরা প্রোগ্রেসিভ ওয়েভ তার সমীকরণ পড়ব, সেই সমীকরণ থেকে বিভিন্ন নিউমেরিক্যালস করব। তো কিভাবে আমি ইকুয়েশনটা বের করব? দেখো, একটা তরঙ্গ আগের দিন আলোচনা করছিলাম, এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এবং মাধ্যমের কণাগুলো সঞ্চালিত হয় না। মাধ্যমের কণাগুলো কি করে? মাধ্যমের কণাগুলো নিজের অবস্থান সাপেক্ষে সরল দোলগতি সম্পন্ন করে, তাই না? তাহলে আমি এভাবে ভাবতে পারি, একটা চল তরঙ্গের ছবি যদি আঁকতে বলে, সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস আর এটা হয়ে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি একটা চল তরঙ্গকে এইভাবে দেখাতে পারি। সাপোজ এটা ও বিন্দু, আমি আরেকটা বিন্দু নিলাম সে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই, রাইট? এবার গোটা ব্যাপারটা খেয়াল করো যে তরঙ্গটা এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মাধ্যমের কণাগুলো কোন দিকে কাঁপছে? মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, বা বলতে পারো মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর সরল দোলগতি সম্পন্ন করে। তাহলে সরল দোলগতির সমীকরণ তোমাকে জানতে হবে। সরল দোলগতির সমীকরণ তুমি মনে রাখবে, যেহেতু এখানে ওয়াই অক্ষ বরাবর কণাগুলো কম্পিত হচ্ছে, তাহলে আমি ওয়াই দিয়ে শুরু করব এবং সমীকরণটা হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, প্লাস মাইনাস একটা ফাই এর ব্যাপার থাকে, দশার ব্যাপার থাকে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সরল দোলগতির সমীকরণ। তুমি সাইন দিয়েও প্রকাশ করতে পারো, আবার বলে রাখি এটা কস দিয়েও প্রমাণ করা যায়, কস দিয়েও তুমি প্রকাশ করতে পারো। এবং এটা যদি একটা সরল দোলগতির সমীকরণ হয়, তুমি মনে রাখবে এই বাইরে যে পার্টটা আছে এ, এই অংশটাকে বলা হয় তরঙ্গের বিস্তার, আর ভেতরে যে অংশটা আছে সাইন বা কসে, ভেতরে যে অংশটা আছে সেটাকে বলা হয় তরঙ্গের দশা, সরল দোলগতির দশা। তাহলে সরল দোলগতি আমরা জানতে পারলাম, দোলগতির সমীকরণটা এরকম হয় এ সাইন ওমেগা টি প্লাস ফাই বা এ কস ওমেগা টি প্লাস ফাই। টার্মগুলো আমি তোমাকে বললাম, সাইনের বাইরে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় তরঙ্গের বিস্তার। বিস্তার কাকে বলে আলোচনা হয়েছে। আর ভেতরের যে অংশটা আছে ওমেগা টি প্লাস ফাই, এই গোটাটাকে বলা হয় তরঙ্গের দশা। আচ্ছা, এবার আমি যখন এই তরঙ্গটার ইকুয়েশন অফ মোশন বলতে চাইছি, তখন সেক্ষেত্রে কণার মোশনটা তোমাকে আনতেই হবে, কারণ কণার ভাইব্রেশন ছাড়া, তখন সরল দোলগতি ছাড়া তরঙ্গটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারবে না। তাহলে আমি যদি ও বিন্দুর একটা কণার কথা ভাবি, ও বিন্দুতে যে কণাটা আছে সেও সরল দোলগতি সম্পন্ন করছে, তার ইকুয়েশন অফ মোশন কত হবে? দেখো, ও বিন্দুতে যে কণাটা আছে আমি বলতে পারি ইট ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এটি সাম্যাবস্থায় আছে। আর যখন সাম্যাবস্থার কথা বলবো তখন সেক্ষেত্রে ফাইটা সবসময় জিরো হবে। এখানে বলা হয়নি, এই ফাইটাকেও একটা নাম দেওয়া হয়, এই ফাইটাকে বলা হয় প্রাথমিক দশা, বা অনেক সময় বলা হয় ইপক। তো কণাটা যখন সাম্যাবস্থান থেকে শুরু করে তখন সেক্ষেত্রে ফাইটা জিরো হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে ও বিন্দুতে যে কণাটা আছে সেই কণাটার সরল দোলগতির সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল টু a sin ওমেগা টি। অবভিয়াসলি এটাকে বলা হয় বিস্তার, ওমেগাটা তুমি জানো কৌণিক বেগ, টিটা হচ্ছে সময়। তাহলে এটা ও বিন্দুর কণার সমীকরণ হলো। তাহলে আমি যদি পি বিন্দুর একটা কণার কথা ভাবি, পিটা যে কোনো অবস্থানে অবস্থিত কোনো একটা কণা, পি বিন্দুর কণার যদি আমি সমীকরণ বের করি, তাহলে আমি কিভাবে বের করব? স্বগতভাবেই এটা হচ্ছে তরঙ্গের বিস্তার, সুতরাং এটা কিন্তু প্রত্যেক বিন্দুতে পরিবর্তন, মানে একটা তরঙ্গের ক্ষেত্রে বিস্তারটা বলা হয় ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিন্তু তরঙ্গের জন্য ধ্রুবক রাশি, এমন নয় যে বিভিন্ন বিন্দুতে চলে গেল
বিস্তারটা আলাদা হয়ে যাবে তরঙ্গের ক্ষেত্রে, সেরকম কিন্তু নয়। তাহলে চেঞ্জ কোনটা হবে? চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে দশা। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যদি আমি সরে যাই তাহলে দশাটা পরিবর্তিত হয়। দশাটা ডিস্টেন্সের উপর ভীষণভাবে নির্ভর করে। এবং তুই মনে রাখবে দশার সঙ্গে ডিস্টেন্সের একটা সম্পর্ক আছে, যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে বুঝতেই পারছো পথ পার্থক্য যদি চেঞ্জ হয় তাহলে দশা পার্থক্য চেঞ্জ হবেই, যেখানে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই রিলেশনটা ভবিষ্যতেও তোমার খুব কাজে লাগবে। বেশ, তাহলে আমি কি করলাম, আমি ও বিন্দুতে সমীকরণ বের করেছি, কিন্তু জেনারেল তো নয়, ও বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থা, আমি যে কোনো বিন্দুতে বের করতে চাইছি। তাহলে পি বিন্দুতে যখন আমি সমীকরণ করতে চাইবো তখন তোমাকে আগে ভাবতে হবে দশাটা বাড়বে না কমবে। বাড়বে না কমবে বুঝবো কি করে? আমি ধরে নিলাম তুমি এইখানটায় ঢিলটা ফেলেছো, ডিস্টারবেন্সটা তৈরি করছো, তাহলে তরঙ্গটা আস্তে আস্তে এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হলে আগের দিনে ওই 5টা কণা দিয়ে বোঝাচ্ছিলাম, মনে করে দেখো। প্রথম তরঙ্গটা কে পাবে? ও বিন্দুর কণা পাবে, পরে পি বিন্দুর কণা পাবে। তাহলে পি বিন্দুর কণা সবসময় পরে পাবে। পরে পাবে মানে দশাটা পেছনে আছে, কিছুটা হলেও ওর দশা পিছিয়ে আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তরঙ্গটা বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে, তাহলে কণাগুলো, সব কণাগুলো তো একসঙ্গে তোমার ভাইব্রেশনটা পাই না। আগের দিন আলোচনা করেছিলাম যে একটা ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সটা পেতে সবার সময় লাগে। কে আগে পাবে? যে বাঁ দিক থেকে প্রথমে আছে, ও আর পি এর মধ্যে ওটা আগে পাবে। তাহলে ও আগে পেয়ে গেল, তাহলে ও এর দশা এগিয়ে, পি অনেক পরে পাবে, তাহলে পি এর দশা হচ্ছে পিছিয়ে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে পি বিন্দুর যে কণা তার সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল টু a সাইন, কতটা দশা পিছিয়ে আমি জানি না, আমি ধরে নিলাম 5 পরিমাণ দশা পিছিয়ে, তাহলে ওমেগা টি মাইনাস 5 হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কতটা পিছিয়ে থাকবে? তো সেটার জন্য তোমাকে বলে রাখি যে যদি ল্যামডা দূরত্ব হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানে এখান থেকে এই পর্যন্ত কথা যদি বলি, আমি বলেছিলাম যে এই বিন্দু থেকে আবার এখানে চলে এলে দশাটা সেম হয়ে যায়। এবার এখান থেকে এইটা পৌঁছালে দশা সেম হয়ে যায় যখন বুঝেছ, তখন একবার ভাবো যে এখান থেকে এইটুকু হলে তোমার কি এমন, এই সমীকরণটাই আমি কি বললাম, সমীকরণটা হচ্ছে এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে তোমার সমীকরণ, তাই তো? কি করলে গোটা ব্যাপারটা অপরিবর্তিত আসবে বলো তো? যদি আমার এখানে 2π মাইনাস এরকম একটা ব্যাপার করে দিই, তাই না, সাইন 2π মাইনাস থিটা এরকম হলে হয়, তাহলে সেখানে আমি বুঝতে পারছি যে এখানে ওমেগা টি আর এখানে ওমেগা টি মাইনাস 2π বা 2π মাইনাস ওমেগা টি, মানে দশার পার্থক্য কত হচ্ছে? দশার পার্থক্য হচ্ছে 2π। তোমাকে এইটুকু একটু মনে রাখতে হবে, মানে তোমাকে মনে রাখতে হবে যে ল্যামডা দূরত্বে দশার পার্থক্য হচ্ছে 2π। ল্যামডা মানে কতটা? এখান থেকে এতটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, ল্যামডা দূরত্বে দশা পার্থক্য 2π, তাহলে একক দূরত্বে দশা পার্থক্য কত হবে? 2π/ল্যামডা। আচ্ছা, আমি দূরত্ব ধরে নিলাম x দূরত্ব, এই যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে x, xy যদি স্থানাঙ্ক হয় তাহলে এই দূরত্বটা x, তাহলে x দূরত্বে দশা পার্থক্য কত হবে? x দূরত্বে দশা পার্থক্য হবে ঐকিক নিয়ম অনুসারে 2π/λ × x। তাহলে আমি বলতে পারি দশার যে পরিবর্তন এটা হয়ে যাচ্ছে তোমার 5। তাহলে তোমার অ্যাকচুয়াল সমীকরণটা কি হলো? তোমার অ্যাকচুয়াল সমীকরণটা চলে এলো y ইকুয়াল টু, মানটা বসিয়ে দাও 5, তাহলে তোমার পড়ে থাকবে তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস 2π/λ ইন্টু x। এটা হয়ে যাচ্ছে তরঙ্গের সমীকরণ। তুমি মনে রাখবে তরঙ্গের সমীকরণকে আমি এইভাবে প্রকাশ করছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কণার সরণ রিপ্রেজেন্ট করে। ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ওয়েভ। এই জিনিসগুলো মাথায় খেয়াল রেখো যে আমি একটাকে সমীকরণের সাহায্যে প্রকাশ করলাম ঠিক কথা, বাট ওয়াই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। এই যে ওয়াই ডিরেকশনে ভাইব্রেট করছিল আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে? এক্স ডিরেকশনে, সো এক্স রিপ্রেজেন্টস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ওয়েভ, রাইট? এটাকে অনেকভাবে প্রকাশ করা যায়, যেমন আমি এটাকে এইভাবে প্রকাশ করতে পারি y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx। আগের দিন বলেছি এই রাশিটাকে বলা হয় k, তরঙ্গ সংখ্যা। তাহলে দিস ইজ আ রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে প্রথম ধাপ, এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম। এইভাবেও কিন্তু একটা ওয়েভকে প্রকাশ করা যায়। সিম্পলেস্ট প্রসেস বা সিম্পলেস্ট ওয়ে
টু রিপ্রেজেন্ট আ ওয়েভ হচ্ছে a sin ওমেগা t মাইনাস kx। এটাকে আরেকটু চেঞ্জ করা যায়, যেমন আমি এখান থেকে করতে পারি, দেখো যেমন আমি লিখতে পারি y ইকুয়াল টু a sin ওমেগাটাকে লিখতে পারি 2 পাই n t মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। এই যে ওমেগার জায়গায় লিখলাম 2 পাই n। এটা সবসময় মনে রাখবে, আমরা বৃত্তাকার গতিতে পড়েছি ওমেগা সমান 2 পাই n, n হচ্ছে কম্পাঙ্ক আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে ওটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়, লিখতে পারি। তাহলে এটাকে সাজিয়ে আমি যখন লিখব y ইকুয়াল টু a sin, আমি যদি 2 পাইটা কমন নিয়ে নিই, দেখো পড়ে থাকছে n t মাইনাস x বাই ল্যামডা। এটাও কিন্তু ওয়েভের একটা ইম্পর্টেন্ট ফর্ম। তোমাকে পরীক্ষায় বের করতে বললে তুমি এখানে থেমে যাবে, আমি ওয়েভের ইকুয়েশন বের করে দিয়েছি। এটা তোমার নিউমেরিক্যালস এর জন্য বলছি, বিভিন্ন ফর্মে ওয়েভ থাকতে পারে, সেখান থেকে তোমাকে আনতে হবে। আচ্ছা, এটাকেও দেখো এইভাবে প্রকাশ করতে পারি a sin 2 পাই, আচ্ছা n মানে 1 বাই t, তাহলে এটাকে লেখা হয় t বাই t মাইনাস x বাই ল্যামডা। এই ফর্মটাও ইম্পর্টেন্ট। আমি 4-5টা ফর্ম বলে দিচ্ছি। তো আরেকবার করতে পারি, দেখো a sin, আমি 2 পাই বাই ল্যামডা যদি কমন নিয়ে নিই, দেখো কি আসছে, কোথায় ছিল ল্যামডাটা, আচ্ছা এখানটাই আছে। আমি যদি 2 পাই বাই ল্যামডাটা কমন নিয়ে নিই, বা এখান থেকেও বলতে পারো 2 পাই বাই ল্যামডা যদি কমন নিয়ে নিই, 2 পাই তো ছিল, ল্যামডা ছিল না, তাহলে n ইনটু ল্যামডা হয়ে গেল। ঠিক আছে, 2 পাই বাই ল্যামডা কমন নিয়েছি, ল্যামডা ছিল না, তাহলে ল্যামডা দিয়ে গুণ হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে x। দেখো এটাকে আমি লিখতে পারি a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, যেখানে vটা হচ্ছে তরঙ্গের বেগ, খেয়াল রাখবে এটা হয়ে যাচ্ছে তরঙ্গ বেগ, ভেলোসিটি অফ দ্য ওয়েভ। এটা হচ্ছে 5 নম্বর। সুতরাং এই 5টা ফর্মে তুমি তরঙ্গকে প্রকাশ করতে পারো। আমি বলবো কোনোটাই মুখস্থ করার দরকার নেই, তুমি এই ফর্মগুলো মনে রাখবে তাহলেই হবে। মানে মেন ফর্মটা তোমার মনে থাকলো, তারপর কিভাবে টার্মগুলো আসছে একের পর এক সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর তোমাকে মুখস্থ রাখতে বলবো সবসময় এই ফর্মটাকে। কেন এই ফর্মটাকে? এই ফর্মটা মনে রাখার একটা সুবিধা আছে। কিরকম সুবিধা আছে? যেমন দেখো এখানে আমি একটাই বলে রাখি যে এক্সটাকে আমি একা করে দিয়েছি, মানে এক্স এর কোনো কোফিশিয়েন্ট থাকবে না। তরঙ্গকে তোমাকে যে ফর্মেই দেওয়া হোক না কেন, তুমি চেষ্টা করবে এক্স এর টার্মটার যেন কোনো কোফিশিয়েন্ট না থাকে। তার জন্য তোমাকে যতটা কমন নিতে হয় তুমি ততটা কমন নিতে পারো। এবার এক্স এর টার্মটাকে কমন নিলে এই ফর্মে আসবে। এবার এরপর এই ইকুয়েশন থেকে আমি কম্পেয়ার করে যে কোনো রাশি বের করে দিতে পারবো। কিভাবে করব আমি পরে আসছি। তুমি বলে রাখলাম যে তোমাকে ওই একটাই ফর্ম অন্তত মনে রেখো, একটা না দুটো, যে প্রথম দিকে যেভাবে এসেছিল সেই লাইনটা a sin ওমেগা t মাইনাস kx, এটা খুব কাজে লাগে। আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, তোমাকে চেষ্টা করতে হবে x এর যা সহগ থাকবে সবটাকে ব্র্যাকেটের বাইরে কমন নিয়ে চলে আসবো। তারপর এটা t এর যেটা সহগ হবে সেটা হবে তরঙ্গের বেগ, আর বাইরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা। আমি তোমার একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়েছে, তোমাকে বলছে যে একটা জলতরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু 10 sin, y ইকুয়াল টু 10 sin 2 পাই t বাই 0.05 দেবে, এরকম ফর্ম দেবে t বাই 0.05 মাইনাস x বাই 10 মাইনাস x বাই 10, বাইরে দিয়ে দিল সেন্টিমিটার। তোমাকে বললো দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ। তোমাকে নির্ণয় কি করতে বলছে? তোমাকে বলছে ফাইন্ড অ্যামপ্লিটিউড, তুমি নির্ণয় করো বিস্তার, তুমি নির্ণয় করো তরঙ্গ দৈর্ঘ্য, তুমি নির্ণয় করো তরঙ্গের বেগ। এই এতগুলো জিনিস তোমাকে বের করতে দিয়েছে। এই টাইপের প্রবলেম কিন্তু আসে। এখন তুমি যদি এটার সঙ্গে মিলিয়ে ইকুয়েশন খুঁজে কম্পেয়ার করার চেষ্টা করো তাহলে কিন্তু ব্যাপারটা বেশ কঠিন হবে। সেই জন্য বলছি সব টাইপের মনে রাখার দরকার নেই। হ্যাঁ, স্টেপগুলো তুমি মনে রেখো যাতে তোমার যে কোনো দরকার হলে তুমি নির্ণয় করতে পারো। কিন্তু অঙ্কের স্বার্থে বলছি তুমি যে কোনো একটা ইকুয়েশন মনে রেখো। কি বলেছিলাম? এক্স এর টার্মটাকে একা করতে হবে। তাহলে এক্স এর টার্মটাকে একা করতে গেলে আমাকে কি করতে হচ্ছে? y ইকুয়াল টু 10 sin 2 পাই। এবার আমি দেখছি কি এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 1 এর 10, তাহলে সেই 1 এর 10টাকে বাইরে বের করে দাও।
তাহলে তোমার পড়ে থাকছে 2π/10 হয়ে গেল। আচ্ছা এখানে তখন 10 এর টার্ম ছিল না, তাহলে 10টা উপরে গুণ হয়ে গেল, 10 ডিভাইডেড বাই 0.005 মাইনাস এক্স। দেখো আমি এক্সটাকে একা করে দিতে পেরেছি, তাই না? তাহলে এক্সটাকে একা করার পর কি বলেছিলাম, টি এর যেটা সহগ হবে সেটা হয়ে যাচ্ছে এই যে ওটার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে টি এর সহগ কি ছিল ভি, তাহলে আমি এখান থেকে বলতে পারি ভি ইকুয়াল টু হয়ে যাবে 10/0.005। তার মানে এটা তিনটে শূন্য বেড়ে গেল, ডিভাইডেড বাই 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 200 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0.005, ঠিক আছে, তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো বাইরে যেটা ছিল 2π বাই, এখানে কি ছিল ল্যামডা, তাহলে আমি বলতে পারি 2π/λ ইকুয়াল টু 2π/10, তাহলে ল্যামডা কত হয়ে যাচ্ছে, ল্যামডা ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। আর কি চেয়েছে, বিস্তার, বিস্তারটা বের করা খুব সহজ বলেছিলাম, এটা ক্যালকুলেশনের কোনো দরকার নেই, ইকুয়েশনের বাইরে যেটা থাকবে সেটাই হচ্ছে বিস্তার, তাহলে এই ক্ষেত্রে বিস্তার হয়ে গেল 10 সেন্টিমিটার। দেখো কত সহজে আমরা ইকুয়েশন এর ফর্ম থেকে যে কোনো রাশি বের করে দিতে পারি। বলে রাখি এখানে ভি বের করেছি, ল্যামডা বের করেছি, তোমাকে কম্পাঙ্ক যদি বের করতে দেয় ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে যদি দিত, প্রবলেমে দেয়নি, ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এখান থেকে আমি এনটাকেও বার করতে পারতাম। তোমাকে খালি, আমি আবার বলছি, বারবার বলছি, তোমাকে খালি এই ফর্মটা মনে রাখতে হবে। তুমি অন্য ফর্ম মনে রেখেও অঙ্ক করতে পারো, আমি এরকম নয় যে আমি এটা বলছি মানে তোমাকে এটাতেই করতে হবে, আমি বলছি এটা তোমার পক্ষে মনে রাখা সহজ। কি করছি আবার বলে দিলাম, যে আমি এক্সটাকে কোফিশিয়েন্ট লেস করে দেবো, মানে এক্স এর কোনো কোফিশিয়েন্ট বা সহগ থাকবে না। এক্সটাকে একা করার জন্য যেমন এখানে 1/10 ছিল, 1/10টাকে বাইরে বের করে দিলাম। এবার বের করার পর তোমাকে খেয়াল রাখতে হবে একা হবার পর এখানে টি এর যেটা সহগ থাকবে দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ, আর এখানে বাইরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2π/λ, আর সাইনের বাইরে যেটা পড়ে থাকবে দ্যাট ইজ অ্যামপ্লিটিউড। এইভাবে খুব সহজে আমি তরঙ্গের ইকুয়েশন থেকে যে কোনো টার্ম বের করে দিতে পারি। আচ্ছা তোমাকে বলে রাখি যে এখানে আমার মাইনাস সাইন এসছে, তো এগুলো সব মাইনাস করেছি কখন, তুমি মনে রাখবে এক্ষেত্রে আমি ধরে নিয়েছি এক্স অক্ষ বরাবর তরঙ্গটা গতিশীল। এখন পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, যদি মাইনাস এক্স অক্ষ বলে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই মাইনাস চিহ্নগুলো সব প্লাস হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। যদি তোমাকে প্রশ্নে বলে মাইনাস এক্স অক্ষ বরাবর গতিশীল তরঙ্গের সমীকরণ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে যেখানে আমরা বলেছিলাম দশা হ্রাস পাবে সেখানে বলবো দশা বৃদ্ধি পাবে, আর যদি দশা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওমেগা টি প্লাস ফাই করবো, ফাই এর মান বলবো 2π/λ ইন্টু এক্স। বা পরীক্ষাতে প্রশ্নও থাকতে পারে যে মাইনাস এক্স অক্ষ বরাবর একটা তরঙ্গ যাচ্ছে, তার সমীকরণ নির্ণয় করো। নির্ণয় করো মানে কি, তোমাকে এই টার্মগুলো দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাসেম্বল করে তোমাকে ল্যামডাটা জানতে হবে, ভিটা জানতে হবে, দুটো জিনিস জানতে হবে। দুটো জিনিস যদি বের করে দাও লাস্টে এখানে মান তিনটে জিনিস, আর এও জানতে হবে, তুমি এটাকে এটার সাহায্যে যে কোনোভাবে একটা তরঙ্গের সমীকরণ গঠন করতে পারো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বলছে একটি তরঙ্গ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। প্রথমেই বললাম যে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল বললে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কি বলছে দেখো, যেগুলো দেওয়া আছে আমি প্রথমে সেইগুলো সাজিয়ে ফেলার চেষ্টা করি। প্রথমেই আমাকে বলেছে যে এটি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হলে কি হয় আমি জানি, আমার সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল টু a sin 2π/λ vt প্লাস x। এইটুকু হচ্ছে তোমার কাজ। আচ্ছা এবার কি কি বলা আছে দেখো, বলেছে বিস্তার 10 সেন্টিমিটার, তাহলে এখানে বলে দিয়েছে বিস্তার সমান 10 সেন্টিমিটার। তোমার বলে দেওয়া আছে কম্পাঙ্ক 500 হার্জ, কম্পাঙ্ক 500 হার্জ, তাহলে n ইকুয়াল টু 500 হার্জ, আর ল্যামডা ইকুয়াল টু বলেছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, n ইকুয়াল টু 500 হার্জ, ল্যামডা ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তোমাকে বলছে রাইট দ্য ইকুয়েশন অফ দ্য ওয়েভ। তাহলে কি কি দরকার, আমার a দেওয়া আছে, হয়ে গেল। আচ্ছা ল্যামডা দেওয়া আছে, তাহলে আমার দেওয়া নেই কি, আমার দেওয়া নেই হচ্ছে তরঙ্গের বেগ দেওয়া নেই। তো তরঙ্গের বেগ দেওয়া না থাক, আমাকে তো n দিয়েছে ল্যামডা দিয়েছে, তাহলে তরঙ্গের বেগ বের করতে পারবো।
তাহলে আমার প্রথম কাজ হচ্ছে তরঙ্গের বেগ বের করে ফেলা। n ইন্টু ল্যামডা, তাহলে 500 ইন্টু 100, তাহলে এটা পড়ে থাকছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, অবভিয়াসলি সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু সিজিএস বলেছে। তাহলে দেখো এ পেয়ে গেছি, ল্যামডা পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, তাহলে ইকুয়েশন কি হবে? তাহলে নির্ণেয় সমীকরণ y ইকুয়াল টু 10 sin 2 পাই বাই ল্যামডা মানে হচ্ছে 100, vt 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস এক্স, প্লাস ব্যাপারটা মনে রাখবে, আর লাস্টে হয়ে যাবে কিন্তু সেন্টিমিটার। এটাও লিখতে হবে, প্লাস মাইনাস ঠিকঠাক দিতে হবে, বাকি টার্মগুলো ঠিকঠাক বসাতে হবে, তাহলেই সেটা উত্তর চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোমার তরঙ্গের সমীকরণ। দেখো খুব সহজে, মানে এই ব্যাপারগুলো খুব সহজ, কোনো কঠিন অঙ্ক না। তোমাকে বললাম জাস্ট ইকুয়েশন একটা টার্মে মনে রাখো, একটা ফর্ম মনে রাখো। সেখান থেকে দেখো আমরা ইকুয়েশন থেকে আমরা যে কোনো টার্ম বের করে দিতে পারি, আর তোমার যদি টার্মগুলো দেওয়া থাকে তাহলে ইকুয়েশন বের করে দিতে পারি। আর ওই ব্যাপারটা মনে রেখো, ধনাত্মক এক্স অক্ষ না ঋণাত্মক এক্স অক্ষ। ধনাত্মক এক্স অক্ষ হলে মাইনাস সাইন আসবে মাঝখানে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হলে সেক্ষেত্রে আমাকে বুদ্ধি করে ওটা প্লাস সাইন করে দিতে হবে। ঠিক আছে? বেশ, নেক্সট একটু থিওরির মতো করা যাক, আর একটা নতুন জিনিস করব। যে তোমাকে বলছে যে একটা চলতরঙ্গ আছে, বলছে সেই চলতরঙ্গের কণার বেগের সঙ্গে তরঙ্গ বেগের একটা সম্পর্ক প্রতিষ্ঠা করো। আশা করছি প্রশ্ন বোঝা গেছে। যে you will have to find out a relation between the velocity of the wave and the velocity of the particle. তাহলে তরঙ্গ বেগ ও কণা বেগের সম্পর্ক। ঠিক আছে? তো তুমি এবার ভাবো যে তরঙ্গ বেগের সঙ্গে কণা বেগকে আনবে কি করে? তার কারণ হচ্ছে তোমার অলরেডি ধারণা হয়েছে যে তরঙ্গ যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে কণাটা ওয়াই অক্ষ বরাবর কম্পিত হয়। মানে যে দুটোর মধ্যে আমি কোরিলেট করতে চাইছি সেগুলোর মোশন সম্পূর্ণ বিপরীত দিকে, লম্ব হবে, তাই না? তাহলে দুটোকে কিভাবে নিয়ে আসবো? তো দেখো আমার ইকুয়েশন ছিল y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস এক্স। এই ফর্মুলাটা ব্যবহার করব, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক? তো এখানে তোমার কি বলছে, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে কণার সরণ, রাইট? তাহলে তুমি একটা জিনিস ভাবো যে এটা যদি কণার সরণ হয় তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কণার বেগ পাবো। তাহলে আমি বলতে পারি এখানে কণার বেগ, এটাকে যদি ভিপি বলি, পি ফর পার্টিকেল, তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিটি। ডেরিভেটিভ নিশ্চয়ই এতদিনে শিখে গেছো। আচ্ছা আমি ডেরিভেটিভ করছি, দেখো তাহলে এটা পড়ে থাকছে ডি ডিটি, ভেতরে পড়ে থাকছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এখানে এটা বাইরে চলে এলো, সাইনের জন্য হলো কস ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা এখানে টি এর সাপেক্ষে করছি, তাহলে ওমেগাটা বাইরে বেরিয়ে আসবে, আশা করছি আপত্তি নেই। তাহলে এটা ডেরিভেটিভ করলে পড়ে থাকছে ওমেগা এ cos ওমেগা টি মাইনাস কে এক্স। আমি কণার বেগ পেয়ে গেলাম, ঠিক? কিন্তু তরঙ্গ বেগের কোনো ব্যাপার এখন ইকুয়েশনের মধ্যে আমি খুঁজে পাইনি। আমাকে তরঙ্গ বেগের ব্যাপারটা এখান থেকে আনতে হবে। তো সেটার জন্য আমি কি করলাম, আমি করলাম তরঙ্গ লেখর নতি বার করলাম। নতি তোমরা জানো তরঙ্গ লেখর নতি কাকে বলে। যে কোনো গ্রাফের ক্ষেত্রে স্লোপ বলতে বোঝায় y বাই x, এবং যখনই আমি ডেরিভেটিভের টার্মে বলবো সেটা হয়ে যাবে dy বাই dx। ঠিক আছে? একদম প্রথম দিকে পড়েছিলাম নতি মানে y বাই x, তাহলে এটা হলো dy বাই dx। আগেরটা t এর রেসপেক্টে করেছি, এটা x এর রেসপেক্টে, ব্যাপারটা খেয়াল রেখো। তাহলে এটা হয়ে যাচ্ছে d dx, এটা পড়ে থাকছে a sin ওমেগা টি মাইনাস kx। তাহলে এখানে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এটা তো বাইরে চলে গেল, sin এর ডেরিভেটিভ হয়ে গেল cos ওমেগা টি মাইনাস kx। আচ্ছা x এর রেসপেক্টে বলেছি, তাহলে x এর সহগ কত, মাইনাস k, তাহলে মাইনাস k টা বাইরে চলে আসবে। দেখো ঠিক আছে, মাইনাস k টা তোমার এখান থেকে বাইরে চলে এলো। এবার তুমি এক কাজ করো, যে এটাকে মনে করো 2 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ, দুটোতেই cos টার্মটা আছে, তুমি এক কাজ করো 1/2 করে দাও। তাহলে 1/2 করলে পড়ে থাকছে এদিকে ভিপি আর এদিকে পড়ে থাকছে dy বাই dx।
দেখো পড়ে থাকছে, ওদিকে ছিল এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স, আর এইদিকে পড়ে আছে মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে কসের টার্মটা পুরো কেটে গেল, এখানে এর টার্মটাও কেটে গেল, তাহলে পড়ে থাকছে দেখো মাইনাস ওমেগা বাই কে। এবার ওমেগা বাই কে আগেও বললাম, ওমেগা বাই কে এটা রিপ্রেজেন্ট করবে তরঙ্গের বেগ। এগুলো কি করে হচ্ছে দেখো দেখাচ্ছি। তুমি পেয়েছো ওমেগা বাই কে, ওমেগা মানে হচ্ছে 2 পাই এন, আর কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, তাহলে 2 পাই কেটে যাচ্ছে, দেখো পড়ে থাকছে n ইনটু ল্যামডা। তাহলে n ইনটু ওমেগা বাই কে এটাকে আমি বলতে পারি তরঙ্গের বেগ, অবভিয়াসলি একটা মাইনাস সাইন কিন্তু আছে, তাহলে আমি বলতে পারি ভিপি ইকুয়াল টু মাইনাস ভি ইনটু dy by dx. This is the relation between the velocity of the particle and velocity of the wave. তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে velocity of particle, এটা হচ্ছে velocity of wave। ঠিক আছে, তাহলে তুমি ফাইনালি বলতে পারো যে কণার বেগ সমান মাইনাস সাইন তরঙ্গ বেগ ইনটু তরঙ্গ লেখের নতি। এটাই হয়ে যাচ্ছে তোমার নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, দেখে রাখবে। কিছুই নেই, জাস্ট দুটো ডেরিভেটিভ করতে হবে, একবার dy বাই dt করতে হবে, dy বাই dt করলে কণার বেগ পাই, আর একবার dy বাই dx করতে হবে। dy বাই dx y বাই x, তার মানে তুমি বুঝতে পারছো এটা তোমাকে নতি দেবে। কিসের নতি? তরঙ্গ লেখো মানে গ্রাফটা যখন করি সেই গ্রাফের নতি। লেখো মানে এখানে হচ্ছে গ্রাফ, ওয়েভের যে গ্রাফ তার নতি দিচ্ছে আমাকে। ঠিক, নেক্সট আলোচনা করছি দেখো দশা পরিবর্তন, মানে দশাটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কতটা পরিবর্তিত হয় সেটা একটু আলোচনা করব। তাহলে দশাটা কোন কোন বিষয়ে নির্ভর করে সেটার জন্য আমি দেখো এই ধরনের সমীকরণ একটা পেয়েছিলাম, ওটা নিচ্ছি। কেন নিচ্ছি সেটাও তোমাকে বলছি। a sin 2 পাই, দেখো একটা সমীকরণ পেয়েছিলাম t বাই t মাইনাস x বাই ল্যামডা। কেন এটা নিলাম? এখানে দুটো চলরাশি পরিষ্কার করে আলাদা করে বোঝা যাচ্ছে, একটা t আছে একটা x আছে। ঠিক আছে, একটা t আছে একটা x আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দশা দুটো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সময় t আর একটা হচ্ছে দূরত্ব x। তো এখান থেকে আমি প্রথমত যেটা বলতে পারি এই জিনিসটা হচ্ছে গোটাটাই দশা। 2 পাইটা বাদ দিয়ে নয়, কিন্তু আগেও বলেছি সাইন বা কসের ভেতরে যতটা টার্ম থাকবে সেই সবটাকে বলা হয় দশা। তাহলে এই তরঙ্গের ক্ষেত্রে দশাটাকে আমি যদি ডেল্টা নাম দিই, তাহলে এটা পড়ে থাকছে 2 পাই, এখানে t বাই t মাইনাস x বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে t একটা হচ্ছে x। তোমার ল্যামডাটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল টিটা হচ্ছে পর্যায়কাল সেটাও কনস্ট্যান্ট, আর 2 পাইটা তো কনস্ট্যান্ট বটে। যেহেতু দুটো ভ্যারিয়েবল আমি দশার পরিবর্তন দেখতে চাইছি, দুটো ভ্যারিয়েবলকে একসঙ্গে ভ্যারি করালে কিন্তু ভ্যারিয়েশন তুমি বুঝতে পারবে না, সেই জন্য আমরা একটা একটা করে করব। প্রথমে আমি দেখতে চাইছি সাপোজ সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে দশার পরিবর্তন কত হবে। তাহলে সময়ের সঙ্গে দশা পরিবর্তন যখন আমি বের করব, আমি ধরে নেব x ইকুয়াল টু কনস্ট্যান্ট। x ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কোনো একটা পার্টিকুলার অবস্থান বা কোনো একটা পার্টিকুলার বিন্দুর কথা বলছে। এবং সেক্ষেত্রে যে আমি যে সময়ের সঙ্গে দেখতে চাইছি, তাহলে সময়ের পার্ট চেঞ্জ করে দিলাম। t1 সময়ে দশা হচ্ছে সাপোজ ডেল্টা 1, আর t2 সময়ে দশা সাপোজ ডেল্টা 2। দেখো আবার বলছি, আমি দশার পরিবর্তন বের করাটাই আমার উদ্দেশ্য। তো দশার এক্সপ্রেশন আমি পেয়েছি, আমি এখানে দুটো ভাবে দেখতে পাচ্ছি যে দশাটা মূলত দুটো রাশির উপর, চলরাশির উপর নির্ভরশীল, একটা হচ্ছে সময় একটা হচ্ছে অবস্থান। তো আমি বললাম দুটো ভ্যারিয়েশন যদি একসঙ্গে হয় তাহলে কার জন্য কতটা পরিবর্তন হয়েছে সেটা আলাদা করে নির্ণয় করা সম্ভব নয়। সেই জন্য আমরা ধাপে ধাপে করছি, একবার সময়টাকে স্থির রেখে অবস্থানের সাপেক্ষে করছি, আর একবার অবস্থানটাকে স্থির রেখে সময়ের সাপেক্ষে করছি। প্রথমে আমি ধরে নিচ্ছি সময়ের সাপেক্ষে, তাহলে অবস্থানটাকে আমি ধ্রুবক ধরে নিলাম। তাহলে এক্সটাকে কনস্ট্যান্ট ধরে আমি কি করলাম, t1 সময়ে দশা ডেল্টা 1, t2 সময়ে ডেল্টা 2। তাহলে ডেল্টা 1 আর ডেল্টা 2 কত হচ্ছে? তাহলে ডেল্টা 1 সমান 2 পাই, টিটা কনস্ট্যান্ট এক্সটা কনস্ট্যান্ট না, তাহলে এটা হয়ে যাবে t1 বাই ক্যাপিটাল T মাইনাস x বাই ল্যামডা। আর ডেল্টা 2 কত হবে? 2 পাই, এটা হয়ে যাবে t2 বাই t মাইনাস x বাই ল্যামডা। এবার দশার পার্থক্য করে দাও, ডেল্টা অফ ডেল্টা আমি ধরে নিলাম ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, তাহলে এটা পড়ে থাকছে 2 পাই বাই t, যদি কমন নিয়ে নাও দেখো পড়ে থাকছে t1 মাইনাস t2,
আর এই টার্ম দুটো প্লাস মাইনাস হয়ে এটা মাইনাস এটা তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, টার্ম দুটো কেটে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে দশা পরিবর্তন। আর যদি তুমি উল্টোটা করতে চাও, তুমি যদি অবস্থান সাপেক্ষে করতে চাও, সেক্ষেত্রে টিটাকে তোমাকে কনস্ট্যান্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে x1 অবস্থানে দশা ডেল্টা 1, x2 অবস্থানে দশা ডেল্টা 2। তাহলে তুমি পেয়ে যাবে ডেল্টা 1 সমান 2 পাই টিটা কনস্ট্যান্ট, তাহলে টি বাই টি মাইনাস x1 বাই ল্যামডা, আর ডেল্টা 2 ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই টি বাই টি মাইনাস x2 বাই ল্যামডা। এবার দুটোকে বিয়োগ করে দাও, তাহলে ডেল্টা অফ ডেল্টা সেটা ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, এই দুটো টার্ম কেটে যাবে বিয়োগ করলে, তাহলে তোমার পড়ে থাকবে 2 পাই বাই ল্যামডা, এটা হয়ে যাবে x2 মাইনাস x1। দেখো তাহলে দশা পরিবর্তন হয়ে যাচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। একবার বলেছিলাম, উল্লেখ করেছিলাম, সেটাই তোমার প্রমাণ হয়ে গেল। যদি অবস্থানের সাপেক্ষে করতে চাই, তাহলে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এটা কিন্তু ভবিষ্যতে বারবার ব্যাপারটা আসবে, তোমাকে এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বেশ, এবার ছোট 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 আমরা কতগুলো অঙ্ক করব। চলতরঙ্গের সমীকরণ থেকে প্রচুর ধরনের অঙ্ক হতে পারে, তা আমরা কিছু প্রবলেম যেহেতু তাকে করে ফেলি। দেখো কিরকম অঙ্ক থাকে। মোস্ট অফ দ্য কেসেস কি থাকে, তোমাকে একটা সমীকরণ দিয়ে দেবে, সেই সমীকরণ থেকে বিভিন্ন রাশির মান বের করতে দেবে। সেটা তোমাকে আমি করে দেখিয়েছি। অথবা তোমার বিভিন্ন রাশির মান দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে বলবে সমীকরণটা প্রতিষ্ঠা করো। এইটা হচ্ছে বেসিক টাইপের। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম হতে পারে। যেমন একটা বলছে, দেখো এক্স অক্ষ বরাবর গতিশীল একটি চলতরঙ্গের সমীকরণ y equal to 0.005 cos alpha x minus beta t। চেঞ্জ করে দিল, তাতে অসুবিধা নেই। আমাদের সাথে টিটা আগে থাকে, এক্সটা পরে থাকে, কিছু যায় আসে না। cos of minus theta সমান cos theta। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বলছে 0.08 মিটার। আর ক্যাপিটাল টি সেটাও দেওয়া আছে 2 সেকেন্ড। ক্যাপিটাল টি বলেছে 2 সেকেন্ড। তোমাকে বের করতে বলেছে আলফা বিটা এদের মান কত। আলফা বিটা এদের মান কত, কিভাবে বের করব? তাহলে তোমাকে ইকুয়েশন ভাবতে হবে। ইকুয়েশন তোমার কি ছিল? y ইকুয়াল টু a, আমি সাইনের জায়গায় cos দিচ্ছি যেহেতু cos দেওয়া আছে। তোমার ছিল ওমেগা টি মাইনাস kx, তাহলে এখানে আমি kx মাইনাস ওমেগা টি লিখছি জাস্ট কম্পেয়ার করে, তাই না? তাহলে আমি কি পাচ্ছি? আলফার মান হচ্ছে k আর বিটার মান হচ্ছে ওমেগা। তাহলে আলফা বিটার মান কি করে বের করব? তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে k মানে 2 পাই বাই ল্যামডা, আর বিটার মান কি? বিটার মান হচ্ছে ওমেগা, ওমেগা মানে 2 পাই n। বাস, তোমার কাজ হয়ে গেল। এখানে 2 পাই বাই ল্যামডা, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 0.08, তাহলে এটা পড়ে থাকছে 2 পাই ইনটু এখানে 100 হয়ে গেল ডিভাইডেড বাই 8। 8 25 সং 200 নাকি 200, 8 25 সং 200, তাহলে 25 পাই আলফা, নিচে ল্যামডা আছে নাকি, তাহলে মিটার ইনভার্স বা মিটার ইনভার্স। ল্যামডাটা নিচে আছে, 2 পাই তো কোনো কনস্ট্যান্ট হয় না, একক হয় না। আচ্ছা, বিটা ইকুয়াল টু 2 পাই n, এটাকে আমি লিখতে পারি 2 পাই বাই t। তাহলে এটা হয়ে গেল 2 পাই, t হচ্ছে তোমার 2 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই সেকেন্ড ইনভার্স, সেকেন্ডটা নিচে আছে। দেখো খুব সহজে আমি আলফা আর বিটার মান বের করে দিলাম। সুতরাং তোমাকে একটু বুদ্ধি লাগাতে হবে, ওই ইকুয়েশন গুলোর মধ্যেই সব উত্তর থাকবে, তোমাকে বুঝে বুঝে ব্যাপারটাকে বের করে নিতে হবে। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, দশা দিয়ে একটা অঙ্ক দিয়েছে। কি বলছে দশা দিয়ে প্রবলেম? বলছে একটি কম্পনশীল উৎসের পর্যায়কাল 0.02 সেকেন্ড, দ্য টাইম পিরিয়ড অফ মোশন ফর এ ভাইব্রেটিং পার্টিকেল 0.02 সেকেন্ড। আচ্ছা, এরপর কি বলেছে? বলেছে তরঙ্গ বেগ 400 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি দ্যাট ইজ 400 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি 400 মিটার পার সেকেন্ড।
বলছে উৎস থেকে 10 মিটার ও 15 মিটার দূরে অবস্থিত, মনে করো এটা হচ্ছে সোর্স অফ সাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে সোর্স অফ সাউন্ড। বলছে এখান থেকে আমি দুটো পয়েন্ট নিলাম, একটা 10 মিটার দূরে, আরেকটা বিন্দু নিলাম সেটা হচ্ছে 15 মিটার দূরে। প্রশ্ন দিয়েছে এই দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত। ঠিক আছে, এই দুটো বিন্দুর মধ্যে সাপোজ দুটো বিন্দু, একটা নাম দিলাম 10 মিটার দূরত্বে এ, 15 মিটার দূরত্বে বি, মানে এ আর বি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত। তাহলে একটু আগে করলাম দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। ঠিক আছে, পথ পার্থক্য তো পরিষ্কার, পথ পার্থক্য মানে হচ্ছে এখানে 15 মাইনাস 10, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 10, 15 মাইনাস 10 মানে 5। আচ্ছা এখানে পড়ে আছে 2 পাই বাই ল্যামডা, তাহলে এখানে তোমাকে ফার্স্ট অফ অল ল্যামডাটা ফাইন্ড আউট করতে হবে। তো ল্যামডা বের করার জন্য তোমার অনেক ফর্মুলা পড়ে আছে, অনেকভাবে করতে পারো। যেমন দেখো টি দেওয়া আছে, তাহলে n ইকুয়াল টু 1 বাই টি, n ইকুয়াল টু 1 বাই টি, তাহলে 1 বাই 0.02, এটা হয়ে গেল 50 সেকেন্ড, পরে 100 হয়ে যাচ্ছে, তাহলে 100 বাই 2। আচ্ছা v ইকুয়াল টু n ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু v বাই n, তাহলে এটা পড়ে থাকছে 400 ডিভাইডেড বাই n মানে 50, তাহলে এটা পড়ে থাকছে 8। অবভিয়াসলি মিটার এককে হবে কারণ এটা মিটারে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 পাই বাই 8, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই বাই 4 ইনটু এখানে পড়ে থাকছে 5, তাহলে এটা পড়ে থাকছে 5 পাই বাই 4। দশা সবসময় অ্যাঙ্গেলের এককে হবে, ঠিক, দশা মানে হচ্ছে সার্টেন অ্যাঙ্গেল, তাহলে সেক্ষেত্রে একক হয়ে যাবে রেডিয়ান এককে। ঠিক আছে, বেশ, এরপরে যে অঙ্কটা করবো সেটা কিন্তু বেশ টিপিক্যাল প্রবলেম, এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব এসে থাকে। কিরকম বলছে দেখো, বলছে তোমাকে একটা তরঙ্গ দেওয়া হয়েছে, তরঙ্গ তার সমীকরণ দেওয়া আছে। কি বলছে সমীকরণটা, সমীকরণ বলছে y ইকুয়াল টু, একটা চল তরঙ্গ তার সমীকরণ দিয়ে দিয়েছে y ইকুয়াল টু y0 sin 2 পাই ft মাইনাস x বাই ল্যামডা। ঠিক আছে, এটা হচ্ছে একটা চল তরঙ্গের সমীকরণ। তোমাকে বলছে যে মাধ্যমে কণাটির সর্বাধিক বেগ, মাধ্যমে কণাটির সর্বাধিক বেগ মানে ভিপি তার ম্যাক্সিমাম, এটা কার সঙ্গে সমান, বলছে তরঙ্গ বেগের 4 গুণ। মানে একমাত্র যেটা কন্ডিশন দিয়েছে, the velocity of the particle and the maximum of the velocity of the particle is 4 times the velocity of the wave। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে lambda equal to half pi by 0। দেখো কিভাবে করব, এই টাইপের প্রবলেম কিন্তু এখন পরীক্ষাতে খুব আসছে, AIEEE জয়েন্ট এন্ট্রান্স বলো সবকিছুতে এই ধরনের প্রবলেম আসছে। কিভাবে করতে হবে বা কি লাগবে তোমার, প্রথমত দুটো জিনিস বার করতে হবে। ফার্স্ট অফ অল ফাইন্ড আউট দ্য ওয়েভ ভেলোসিটি অফ দ্য ওয়েভ, আর সেকেন্ড অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এন্ড অবভিয়াসলি ইটস ম্যাক্সিমাম ভ্যালু। তো প্রথমে আমি টার্গেট করছি লেফট হ্যান্ড সাইডটাকে, মানে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বের করব, তার ম্যাক্সিমাম ভ্যালু বের করব। কিভাবে করব, তো ভেলোসিটি অফ দ্য পার্টিকেল কিভাবে বের করে একটু আগে বলছিলাম যে এটা রিপ্রেজেন্ট করছে কণার সরণ, তাহলে y ইকুয়াল টু y0 sin 2 পাই ft মাইনাস x পাই ল্যামডা। এখানে y যেটা পাচ্ছি সেটা হচ্ছে কণার সরণ। তাহলে তোমাকে যদি কণার বেগ বের করতে হয়, কণার বেগ, তাহলে কি করতে হবে, vp এটা হয়ে যাবে dy বাই dt। ঠিক আছে, vp এটা হয়ে যাচ্ছে dy বাই dt, তাহলে dy বাই dt যদি আমি এখানে করতে চাই d dt, আচ্ছা y এর মান কি, y এর মান বসিয়ে দিই, তাহলে এটা পড়ে থাকছে y0 sin 2 পাই ft মাইনাস x বাই ল্যামডা। এই হয়ে গেল, ডেরিভেটিভ তোমাকে জানতেই হবে, তুমি জেনেও গেছো, y0 টা তো চলে এলো, sin এর জন্য এলো cos, আর কি লাগবে আমার, আচ্ছা এবার যেটা লাগবে t এর সহগ, t এর সহগ মানে কিন্তু এখানে গোটাটাই 2 পাই দিয়ে বাইরে থেকে গুণ আছে, তাহলে এখানে আমার একটা 2 পাই f ওই ফ্যাক্টরটা বাইরে থেকে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাইনালি পড়ে থাকছে আমার এখানে 2 পাই f y0 cos
টু পাই, এটা আমি আর লিখলাম না, এটা আসবে। এবার এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, তার ম্যাক্সিমাম ভ্যালু কি করে পাবো? আমি কি জানি কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, কসের ম্যাক্সিমাম ভ্যালু +1, তাহলে আমি বলতে পারি ভিপি ম্যাক্সিমাম এটা হয়ে যাবে সিম্পলি 2 পাই এফ y0। অথবা তুমি মনে রাখবে যে সাইন বা কসের বাইরে যে পার্টটা থাকে সেটাই হয় ম্যাক্সিমাম ভ্যালু। যখন ডিসপ্লেসমেন্ট করি এটাকে আমি কি বলি? বিস্তার। কেন বিস্তার বলি? বিস্তারের সংজ্ঞা কি? বিস্তার হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে তুমি যখন ইকুয়েশন করছো সরণের মান, সরণের ম্যাক্সিমাম মানটা কি? বিস্তার। তার মানে সাইন বা কসের বাইরে যেটা আছে সেটা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ভেলোসিটির ক্ষেত্রেও তাই, যে সাইন বা কসের বাইরে যেটা এক্সপ্রেশন থাকবে, যেটুকু থাকবে সবটাই হয়ে যাবে তার ম্যাক্সিমাম ভেলোসিটি। বেশ, লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, এবার আমাকে রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড বের করার নিয়ম কি? অলরেডি আমি বলে দিয়েছি যে তোমাকে এক্সটাকে একা করতে হবে। এক্সটাকে একা করার পর টি এর যেটা সহগ সেটাই হচ্ছে ভেলোসিটি। তাহলে এখান থেকে আমি করছি দেখো y0 sin 2 পাই, এক্সটাকে একা করতে হবে, তাহলে বাই ল্যামডা করে দিলাম, 1 বাই ল্যামডাটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো শুধুমাত্র এক্স। আচ্ছা, এখানে ল্যামডা ছিল না, তাহলে ল্যামডা দিয়ে গুণ, ঠিক হলো? তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি ভেলোসিটি অফ দ্য ওয়েভ, টি এর সহগ, তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ হয়ে গেল ল্যামডা ইনটু এফ। বুঝছো? তাহলে আমার ফাইনালি কি হয়ে যাচ্ছে, কন্ডিশনটাই বসিয়ে দাও, ভিপি ম্যাক্সিমাম ইকুয়াল টু 4v, তাহলে ভিপি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে 2 পাই এফ y0 4 ইনটু ভি কত পেয়েছি? ল্যামডা ইনটু এফ, উভয় পক্ষ থেকে এফ কেটে দাও, তাহলে ল্যামডা আমাকে বের করতে কি বলেছে? আমাকে বের করতে বলেছে, দেখাতে বলেছে ল্যামডার মান। তাহলে ল্যামডা ইকুয়াল টু পড়ে থাকছে, ল্যামডা ইকুয়াল টু পড়ে থাকছে 2 পাই y0 ডিভাইডেড বাই 4, তাহলে পড়ে থাকছে হাফ পাই y0। দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, দেখো সেটাই তোমার প্রমাণ হয়ে গেছে। ব্যাপারগুলো একটু তোমাকে বুঝে নিতে হবে, মানে খুব সহজ ব্যাপার থাকে, এই ওয়েভের প্রবলেম খুব সহজ। তোমাকে ওয়েভের ইকুয়েশনটাকে খেয়াল রাখতে হবে, সেই ইকুয়েশন থেকে যে কোনো রাশি বের করা শিখতে হবে, ঠিক আছে? আর যদি ভেলোসিটি অফ পার্টিকেল, অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল এইভাবে বের করতে দেয়, তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের টার্মটাকে ডেরিভেটিভ করতে হবে। কারণ তুমি সবসময় এটা মনে রাখবে যে ওয়েভ যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, পার্টিকেল কিন্তু ওয়াই অক্ষ বরাবর মোশন থাকবে, ঠিক আছে?